গত 18 মাসে মানে ইউনূস সরকারের সময় কত ফেক নিউজ ইন্ডিয়াতে বেড়েছে যেটা গত 15 বছরে বের হয়নি। যেমন এটা যেমন সত্য, আবার কিছু এই ফেক নিউজ করার জন্য কিছু বাস্তবতা তৈরি করতে হয়েছে। ওই জন্য আমি বলছি ডিপ স্টেটের কথা। যেমন আমি বললাম ভোটের দিন যদি এই ইলেকশন ইঞ্জিনিয়ারকে প্রতিহত করতে সমস্ত জায়গায় যাওয়া হতো, তাহলে আজকে আমি আর ভাই যে আপনি সাথে আলোচনা করতেছি এটা হতো না, এতক্ষণ অন্য কেউ ক্ষমতায় থাকতো। সো ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও মেনে নিতে হয়েছে। ভোটের ইলেকশন, ওই যে মব বলতেছেন, মবের অনেকগুলো ইফেক্ট আছে, সেজন্য এটা নিয়ে শেষ করা যাবে না একদিন একটা অনুষ্ঠান করে। মানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে কে ক্ষমতায় থাকতো? জামাত? না না, ইলেকশন ইঞ্জিনিয়ার না হলে কে ক্ষমতায় থাকতো সেটা আমি বলতেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে জামাত অন্য কেউ ক্ষমতায় থাকতো বলছেন আপনি? আমার একদম আমি সরাসরি আমি বলে দিচ্ছি যে আমাদের যে যে ক্যালকুলেশন বা যতগুলো সেন্টার আমি দেখছি যেভাবে করা হয়েছে, তাতে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কোনো কারণ নাই। তাহলে ক্ষমতায় কে থাকতো? আপনি যে বললেন অন্য কেউ ক্ষমতায় থাকতো। ক্ষমতায় থাক, ক্ষমতায় থাকে বললাম যে যদি সেদিন রাতের বেলা বের হওয়া হতো, এটাকে প্রোটেস্ট করা হতো, তাহলে বিএনপিও থাকতো না, জামাতও থাকতো না, অন্য কেউ থাকতো। কারা থাকতো? তা জানি না, কিন্তু একটু বলতে পারে অন্য। মানে মানে সেদিন রাতের বেলা দ্যাটস হাউ ইটস হ্যাপেন। কারণ আপনি যদি ওই দিন রাতের বেলা বেরোতেন, তাহলে আপনি মব বলতে একটা পক্ষ, আর একটা পক্ষ কি করতে যেত, প্রতিহত করতে যেত, একটা সিভিল ওয়ার হতো, দেশটা কি হতো? তাহলে কে আসতো ক্ষমতায়? তার লাভ যে ওয়েট করতেছে 18 মাস ধরে ভিতরে ঢোকার, সে আসতো। কোন, মানে আসলে কোন রাতে? ভোটের রাতের কথা বলছেন? ভোটের রাতে যদি বের হতো ভোটের তাহলে? ইলেকশন রাতে যখন ইলেকশন গণনা হচ্ছে, তখনই তো হুম। বলা হলো মানে 4টার পর থেকে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা শুরু হলো, তাই না? তারপরে এটাকে কি মেনে নেওয়া হলো কেন? জুলাই সনদের জন্য মেনে নেওয়া হলো। আর একটা জিনিসের জন্য মেনে নেওয়া হলো, দেন আপনি বোধহয় এটা স্টেটমেন্ট দেখছেন আমির জামাতের, যে যদি সেদিন আমরা স্টেটমেন্ট, যদি এটা আমরা প্রতিহত করেন, এটা নিয়ে যদি আমরা মানে প্রতিবাদ করতাম, যদি এটার জন্য আমরা সেইভাবে স্টেপ নিতাম, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হতো। সেজন্য গেটার ইন্টারেস্ট আমাদেরকে এই কারচুপিটা মেনে নিতে হয়েছে, যেমন 73 সালে মেনে নিচ্ছে মানুষ। আচ্ছা, মানে এটা একটা খুবই মানে 73 সিভিয়ার সালে একটা ব্যাপার। আপনারা কতটুকু, মানে আপনার যদি খেয়াল থাকে 73 সালে আমরা কতটুকু কারচুপি মেনে নিয়েছিলাম, আর এবারে কতটুকু কারচুপি মেনে নিয়েছি, কত সিটে? 73 আচ্ছা সালে ধরেন 10-12 সিটের কথা বলা হয়, বাট এবারে কত সিটের কারচুপি আপনারা মেনে নিলেন সেটা যদি আচ্ছা কাইন্ডলি বলতেন। ভাই, এটা আপনি যখন পার্টিকুলারলি বলছি, তাহলে আপনি দেখেন মেজর, আপনি তো ভালো জানেন ওই সময় যে মেজর জলিল 5টা সিটে জয়লাভ করে ঢাকা ফিরে আসলো। তারপর বলা হলো যে না, উনি একটা সিটে জয়লাভ করেনি। রাশেদ খান মেনন জয়লাভ করলো, অপর পক্ষ আওয়ামী লীগ, সে এসে তাকে কি করছে, এসে মানে কংগ্রাচুলেশন করছে, করে তারপর ফিরে আসছে। তারপরে জানা গেল ঢাকা আসার পরে কি রাশেদ খান মেনন ওই সিটে হেরে গেছে। হ্যাঁ, তারপরে এই তো 10-12 সিটের কথা আমি বললাম না, তো, ওই 10-12 খন্দকার সিট না, মোশতাক। আমি ইনস্ট্যান্ট গুলো দেখাচ্ছি, কারণ সিট কয়টা সেটা না। আপনি খন্দকার মোস্তাককে জেতানোর জন্য ব্যালট হ্যাঁ, ওখান দাউদকান্দি থেকে এই হেলিকপ্টারে করে কতগুলো ঢাকায় আছে নিয়ে আমরা আসছে। জানি। এবারের জন্য, এবারে যদি আমাকে আমি বলা সেই হয় সময় বিরোধী রাজনৈতিক কর্মী ছিলাম, সুতরাং আমি প্রত্যেকটা সিটের কথা বলতে পারবো। মেজর জলিলের বেলা 4টা পর্যন্ত হরনাথ বাইনের সাথে উনি হ্যাঁ জিতেছিলেন, এগুলো আছে। আপনাদের এখনকার একজন মন্ত্রী, উনার পিতাও জিতেছিলেন, হ্যাঁ হ্যাঁ হাফিজ হ্যাঁ সাহেবের বাবা। হ্যাঁ তো হ্যাঁ সো হ্যাঁ। এগুলো রাজশাহীতে একজন জিতেছিলেন, মানে এগুলো 10-12 সিট বা 20 সিট ধরেন আমি হুম। বলতে পারবো যে সেখানে আপ- ইঞ্জিনিয়ারিং করে আমার হারানো এখানে হয়েছে। আমার বাট এখানে এবার আমি জিজ্ঞেস করলাম 24-এ আপনারা কতটা ইঞ্জিনিয়ারিং মেনে নিচ্ছেন, কত সিটে? আমার কাছে মনে হয়েছে ভাই, 57 থেকে 60টা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা একদম ইঞ্জিনিয়ারিং হয়েছে। ন্যাকেডলি করা হয়েছে, ন্যাকেডলি করা হয়েছে। এবং আরো একটা সবচেয়ে তাজ্জব ব্যাপার, ধরে নেন আপনাকে একটা উদাহরণ দিই, গোপালগঞ্জে বিএনপি জয়লাভ করলো কিন্তু না ভোট জয়লাভ করলো। আবার পার্বত্য হিল ট্র্যাক্সে বিএনপি জয়লাভ করলো, না ভোট জয়লাভ করলো। বিএনপি একদিকে বলতেছে যে আমার সমস্ত কর্মীদেরকে বলছি হ্যাঁ ভোটে ভোট দাও। তাহলে বিএনপি যদি ওখানে জয়লাভ করে থাকে, তাহলে হ্যাঁ ভোটে জয়লাভ করার কথা। তার মানে বিএনপি যে স্ট্যান্ডিংটা নিছে এই হ্যাঁ ভোটের পক্ষে বলতেছে, সেটা না। এই যে আজকের যে কথাগুলো আসছে যে জুলাই সনদকে তারা ওন করতেছে না, সেটা কিন্তু ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অলরেডি প্রতীয়মান। হুম। কেন এটাকে ইঞ্জিনিয়ারিং কেন বলছেন? এটাই। এটা যদি এটা বলেন, পরে Yes, যেটা আমি বললেন জানতে আপনি, চাই এটা কি পরে ইঞ্জিনিয়ারিং বলবেন নাকি এটা তাদের যে, মানে তাদের যে অবস্থান। তারা যে অবস্থান, না, অবস্থান রাজনৈতিক তো না, অবস্থান। যেমন আজকে অবস্থান না। আপনাদের আপনি তো রাজনৈতিক অবস্থান সামনে হচ্ছে বললেন যে আমি শহীদ হ্যাঁ মিনারে যাবেন আনুষ্ঠানিক না 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 ফুলের মালা না দিতে। না এটা তাদের অবস্থান, তারা বলছে যে আমরা হ্যাঁ হ্যাঁ ভোট দিব, আমরা না ভোটও দিতে পারি। না এটা না, তাদের এই একটা না ভোট রাজনৈতিক দিতে পারে এই অবস্থান। কথা কিন্তু কোথাও বলেনি ভাই। না এটা বলে নাই কিন্তু তো, আমরা হ্যাঁ ভোটও বলছে শাহরিয়ার সাহেব, হ্যাঁ ভোটও বলছে তারেক সাহেব অনেক একবার, পরে, একবার অনেক একবার, পরে অনেক পরে একবার। একবার।
হ্যাঁ একবার নর্থ বেঙ্গলে আপনি হ্যাঁ ডেট হ্যাঁ এন্ড টাইম নিশ্চয়ই আপনার মুখস্থ আছে। হ্যাঁ 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 আপনি আছে। অনেক টক শো করেন, আমি এখন টক শো করতে পারি না, করতে যাই আমি না, অনেক করি না অথবা ভাই। করার জন্য আমার কি হয়েছে এটা আপনার জানা আছে, আপনি আমার সম্পর্কে খবর রাখেন, আমি জানি। সুতরাং উনি একবারই বলছে, সেটা নর্থ বেঙ্গলে বলছে, তার আগে ওনারা কিন্তু না ভোটের পক্ষে বলছে। তো হ্যাঁ এটা আমার মনে হয় যে এলএফ এর মতো আর কি, লিগাল ফ্রেমওয়ার্কের এক্স্যাক্টলি, মতো, বুঝছেন এই না? জায়গায় আমরা দুইজন এক, আমরা হ্যাঁ, এক এলএফ এর তো মতো এক। লিগ্যাল ফ্রেমওয়ার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু হন নাই বা হয়েছেন, না বঙ্গবন্ধু হয়েছে শেখ 59 মুজিবুর সালে যখন হয়েছে। সাইন করেছিল, তখন তাকে বলা হয়েছিল যে আপনি যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক সাইন করলেন, তা আপনি তো সবকিছু দিয়ে দিলেন, বলে যে আমি আগে ইলেকশনটা জিতে নেই, তারপরে আমি দেখবো যে লিগ্যাল দেখাচ্ছি কি ফ্রেমওয়ার্ককে হয়। কয় টুকরা করা যায়। তো ঠিক আছে, তো এইটা তো আপনি না, কিন্তু ওটা আরেকটা আলোচনা, ওই আলোচনা আমরা যেতে চাই না। হুম